নমস্কার, দেখছেন এনকে টিভি বাংলা। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। ঠিক এই সময়ে, যে সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে, দেশের রাজধানীতে, একজন মুখ্যমন্ত্রী যখন রাজ্য ছেড়ে দেশের রাজধানীতে যান, তখন সেই রাজ্যের জন্য এই সফর সাধারণভাবে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ হয়, মূলত প্রশাসনিক কারণে। আর আরেকটা হচ্ছে আর্থিক কারণ, ওই রাজ্যের আর্থিক স্বাস্থ্যের কারণে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর, এই দুদিনের সফর, এটা এই প্রশাসনিক বা আর্থিক কারণে মোটেও তাৎপর্যপূর্ণ নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অবধি আমরা যতটুকু জানি, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কোনো সেরকম সম্ভাবনা নেই, সরাসরি বৈঠক হওয়ার। কেন্দ্রের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী তার সঙ্গে বৈঠক হতে পারে এরকম কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। কিন্তু তার মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের বিশেষ কোনো তাৎপর্য নেই। এর রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত, এক কথায় বললে বাংলায় একটা শব্দ আছে, অপরিসীম। কেন, আমি আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী মুখগুলির মধ্যে অন্যতম সফল রাজনীতিক এই লোকসভা নির্বাচনের পরেও। ইনফ্যাক্ট সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা এই মুহূর্তে বিজেপি এবং কংগ্রেসের পরেই তৃতীয় বৃহত্তম। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী। ফলে তিনি যখন দেশের রাজধানীতে গিয়ে পা দিচ্ছেন, তার তাৎপর্য অবশ্যই আছে। আর সময়টা দেখুন, এমন একটা সময়ে তিনি নয়াদিল্লির মাটিতে পা দিচ্ছেন যে সময়ে বিজেপির একাধিক সাংসদ, সংসদের ভেতরে বাইরে, আমাদের এখানে বিধায়ক বিজেপির, তারা বলছেন নানাভাবে বাংলাকে টুকরো করা হোক। কেউ বলছেন রাজ্য করুন, কেউ বলছেন কেন্দ্রীয় শাসিত অঞ্চল করুন। এবং এই দাবি নিয়ে তারা নানাভাবে সরব হচ্ছেন। কেউ প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, কেউ দাবি করছেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে নাকি স্বরাষ্ট্র দপ্তরকে এ ব্যাপারে রীতিমতো নির্দেশ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম একটা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বিমানে ওঠার আগে কলকাতার মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছেন যে নয়াদিল্লির মাটিতে দাঁড়িয়ে তিনি এই বাংলা ভাগের চক্রান্তেরও বিরোধিতা করবেন। ফলে এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। একই সঙ্গে শনিবার নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দিচ্ছেন, যেখানে অন্য অনেক অকংগ্রেসি দলের মুখ্যমন্ত্রীরা যাচ্ছেন না, কংগ্রেস যাচ্ছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। সেখানে প্রধানমন্ত্রীও থাকবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কলকাতা ছাড়ার আগে যে নীতি আয়োগের বৈঠকে তিনি মূলত যাচ্ছেন রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা, বিশেষত বাজেটে যে বঞ্চনা রাজ্যের প্রতি করা হয়েছে, তার প্রতিবাদ করতে। তিনি এ কথাও পরিষ্কার করেছেন যদি তাকে বলতে দেওয়া হয় তিনি নীতি আয়োগে বলবেন, না হলে তিনি ছেড়ে বেরিয়ে আসবেন। আসুন আমি আগে আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব কাদের সঙ্গে, কারা রয়েছেন এই টেবিলে। আজ বিজেপির তরফে রয়েছেন শতরূপা আমাদের এই টেবিলে। আমাদের সঙ্গে প্রদেশ কংগ্রেসের তরফে রয়েছেন কেতন জয়সওয়াল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধি আজ এই টেবিলে বসুন্ধরা গোস্বামী। এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অধ্যাপক উজ্জ্বল চৌধুরী। আমাদের আজকের আলোচনার অনেকগুলো ডাইমেনশন আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতি বঞ্চনার যে অভিযোগ করে এই কলকাতা ছেড়েছেন আজ, সেই বিষয়টা আমরা আগে একটু তুলে ধরতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গিয়েও রাজ্যের প্রতি এই বঞ্চনা এবং বাজেট বঞ্চনার কথা বলবেন বলে গিয়েছেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেই অংশটুকু। বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। দেখুন, আমার মনে পড়ে যাচ্ছে বাজেট নির্মলা সীতারামন কেন্দ্রে সংসদে পেশ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ওরা পাক কিন্তু আমরা পাবো না কেন। শতরূপ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেন্দ্রের প্রতি রাজ্যের একটা অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে তারা কেন্দ্রের কাছ থেকে পাওনা টাকা এ রাজ্য পাচ্ছে না, এবং নানা কারণ দেখিয়ে একাধিক স্কিমের টাকা, তার মধ্যে 100 দিনের আছে, আবাস যোজনা আছে,
অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা পড়ে আছে কেন্দ্রের কাছে, রাজ্যের ন্যায্য পাওনা রাজ্য পাচ্ছে না। এইবার তার সঙ্গে যোগ হয়েছে এই বাজেটে এই রাজ্যের প্রতি বঞ্চনা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন বলেন ওরা পাক, তখন তার মধ্যে যথেষ্ট উদারতা প্রকাশ পায়। একই সঙ্গে এই অভিমান বা এই কি বলবো অভিযোগ যে আমরা কেন পাবো না, স্রেফ এখানে বিজেপি হেরেছে বলে কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত হবে বাংলা। পার্থবাবু, এই কথাটা তৃণমূলের, আমি আশা করবো এটা আপনাদের কথা নয়। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শুনছি। এক্স্যাক্টলি রাজ্যের মুখ্যমন্ত্রী দলের বিভিন্ন প্রবক্তারা বিভিন্ন রকম ভাবে বাজেটটাকে নিজেদের মতন করে অ্যানালাইজ করেছে। আমি বাজেট কম বুঝি, কিন্তু আমি জাস্ট কয়েকটা ভেরি বেয়ার ফ্যাক্টস বলে দিচ্ছি। গতকাল বাজেট যেদিন হয়েছে, শুক্রবার থার্সডে যেদিন হয়েছে, সেদিন দুবার স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গ উনি মেনশন করেছেন। একবার বলেছেন পূর্বায়নের ক্ষেত্রে, মানে পূর্ব যে রাজ্যগুলো আছে সেইগুলোর জন্য একটা আলাদা ফান্ড বরাদ্দ করা হয়েছে। এবং আরেকটা সময় উনি স্পেসিফিক্যালি বলেছেন, নির্মলা সীতারামন, যে অমৃতসর টু কলকাতা যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, এখন সেই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মধ্যে আনফর্চুনেটলি বাই দ্য টাইম সেই করিডোর পশ্চিমবঙ্গে পৌঁছচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, সেটা তো আর দায় কেন্দ্রের নয়। বাকি রইল বঞ্চনার কথা। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না শতরূপা, কেন্দ্রের দায় না বলে আপনি কোন জিনিসটাকে সরাতে চাইছেন? কেন্দ্রের ভূমিকা থাকবে না এই রাজ্যের শিল্পায়নে? শুধু এই রাজ্যের এইখানকার সরকারের ভূমিকা থাকবে একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো? আপনি বলতে চাইছেন এখানে কেন্দ্রের কোনো দায় নেই? আমার মূল প্রশ্নটা, দেখুন আমি আপনার কাছে শতরূপা, এবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কি কি বরাদ্দ হলো এটা আমি জানতে চাইনি। বাজেটের পরের দিনের কাগজ খুললেই যদি পশ্চিমবঙ্গের জন্য সিগনিফিকেন্ট কিছু থাকতো, সবার আগে সেটাই গুরুত্ব পেত পশ্চিমবঙ্গের কাগজে। বা সেদিনকে সন্ধ্যেবেলায় আমাদের টেলিভিশন চ্যানেলে যে বিতর্ক হয়েছে, সেটাতেও সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল পশ্চিমবঙ্গ কি পেলো কি পেলো না, এই রাজ্যে বসে আমরা সেটাই হিসেব করবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা হচ্ছে যে অন্য রাজ্যকে যেভাবে ট্রিট করা হয়েছে, একটা তো কম্পালশন, বিজেপির পলিটিক্যাল কম্পালশন ছিল, এক অন্ধ্রা, দুই হচ্ছে বিহার, তিনি বলেছেন দেওয়া হোক ওদের, এটা বিজেপির কম্পালশন মেনে নিয়ে তিনি বলেছেন তারা পাক। কিন্তু আমাদের জন্য যেগুলো অবিজেপি শাসিত রাজ্য, তাদের জন্য এরকম একচোখমি, এটার অভিযোগ, এইটা আপনাকে খণ্ডন করতে হবে। আবারও আমি বলছি পার্থবাবু, আমি একবারও বলিনি যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের দায় আমাদের নয়। আমরা বলেছি যে আমরা তো ইন্ডাস্ট্রিয়াল করিডোরের জন্য আমরা একটা টাকা বরাদ্দ করেছিলাম, সেইখানে পশ্চিমবঙ্গে ঢুকলে যদি ইন্ডাস্ট্রি না থাকে এবং তাতে যদি মুখ্যমন্ত্রী বলে কই আমরা কিছু পেলাম না, সেই দায় আমাদের নয়। আর মিডিয়া কি আলোচনা করলো সেই দায়ও যেরকম আমাদের নয়। আমি এটা খুব স্ট্রংলি বলতে পারি। আমাকে একটু শেষ করতে দিন, আমাকে একটু প্লিজ শেষ করতে দিন। রাজ্যসভায় যখন বাজেট নিয়ে গেলেন নির্মলা সীতারামন, উনি পরিষ্কার বলেছেন যে তৃণমূলের স্পর্ধা কি করে হয়, যে আমরা বাজেটে তৃণমূলের বিজেপি পশ্চিমবঙ্গের জন্য অ্যালোকেট করি, এবং উনি অলরেডি বলেছেন। আপনি আমাকে বলুন, আমি জানি না কালকে কি হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সংশয় প্রকাশ করছেন, বলতে দিলে বলবো, অর্থাৎ তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাকে বলতেই দেওয়া হবে না। আরে উনি তো সব ব্যাপারে সংশয় বলুন বসুন্ধরা। আপনি যেরকম আমায় বলতে দিচ্ছেন না, আমারটা শেষ করতে দিন। আপনি তো আমাকে আমারটা বলতেই দিচ্ছেন না, এবার নীতি আয়োগে ওনাকে বলতে দেওয়া হবে কি না? বসুন্ধরা বলবে যে না, বিজেপি শেষ করে দিল, একটা সেন্টেন্স তো শেষ করতে দেবেন, আচ্ছা সেটা তো দিচ্ছেন না। আজকে একটা নীতি আয়োগে মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে রেকর্ডেড স্পিচ অলরেডি চাওয়া হয়েছে। এখন উনি যদি নাটক করে বলেন যে না আমাকে বলতে না দিলে আমি একটা শুধু ভয়েস রেকর্ড করে চলে আসবো, সেই দায় বিজেপির নয়। মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম মিথ্যে কথা বলবে, সেই দায় বিজেপির নয়। বলুন বসুন্ধরা। সেটা দেখুন রাজনীতি অনেক রকম হয় বসুন্ধরা, এটা একটা রাজনীতি হতে পারে যে আমাদের প্রতি বঞ্চনা হচ্ছে, এটা সামনে তুলে ধরে এতদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পলিটিক্যাল ডিভিডেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন নিঃসন্দেহে। এটা পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার জন্য না, এটা ফ্যাক্ট যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এবং তার ফলও বিজেপি খুব ভালো করে পেয়েছে। হ্যাঁ, নির্মলা সীতারামন নাকি বলেছেন যে বাংলার বা পশ্চিমবঙ্গের স্পর্ধা কি করে হয়, যে আমরা পশ্চিমবঙ্গের কথা এখানে বাজেটে বলিনি, সে কথা বাংলা থেকে বারবার বলা হচ্ছে। এটা স্পর্ধার প্রসঙ্গ না। আমাদের যখন আমরা বহুমত পেয়েছি তখন আমাদের সেই দায়টা এসে পড়ে, আমাদের রাজ্য কি পেল না, পেলাম না, সেইটা বলার নৈতিক দায়িত্ব আছে আমাদের। বহুমত বলতে উনি যদি বলেন যে পলিটিক্যাল উইন, এই রাজ্যে বিজেপি
পলিটিক্যালি পরাস্ত হয়েছে, এটা এটা তো But how? Look How? at the violence. No. সেখানে Please, মানুষকে that is ভোট altogether a পর্যন্ত different দিতে argument. দেওয়া না, হয়নি। এটা পুরনো হয়ে গেছে। political mandate শতরূপা, মানে, তাহলে আমার আপনি কিছু বলার চাইলে নেই। আপনি চাইলেও আমি আলোচনাটাকে ওই খাতে নিয়ে যাব না। আমি চাইছি এটা না। ইট ইজ হিস্ট্রি নাও, Of ইট course ইজ it is হিস্ট্রি। history. এটা And it is- ফ্যাক্ট এটা যে নিয়ে বিজেপিকে মোরগের মতো বাংলার চিৎকার করাটাও মানুষ ঠিক নয়। বিশ্বাস করেনি, না, বিশ্বাস এক করেনি। মিনিট, বাংলাতে come to বহু the focus. টাকা বাকি আছে, সেই টাকা আসেনি, নির্বাচনে বিজেপি তার জবাব পেয়েছে। আমাকে একটা কথা বলুন, এক মিনিট, শতরূপা, আমি আপনাকে এখন আটকাচ্ছি, তার কারণ পশ্চিমবঙ্গের it is not মানুষ your time. প্রধানমন্ত্রীর মিথ্যে কথা বিশ্বাস বসুন্ধরা, করেনি। আমাকে একটা জিনিস বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 7 দিন আগে আমাদের স্পিচ রেকর্ড মানে লিখিতভাবে পাঠিয়ে দিতে হয়। এটা যে কোনো জায়গায় এই ধরনের নিয়ম। আমাদের এই রাজ্যে যখন বিধানসভার অধিবেশন শুরু হয় তখন রাজ্যপাল এসে যে ভাষণ দেন তা তাকে আগেই লিখে পাঠিয়ে দেওয়া হয়। এগুলো আমাদের সংবিধানগত বেশ কিছু ব্যাপার আছে। কাজেই নীতি আয়োগের ক্ষেত্রে এরকম নিয়ম তৈরি করা হয়েছে, 7 দিন আগে পাঠিয়ে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের দুটো পার্ট আছে। এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে দেখলে যে তিনি বলতে চাইছেন যেটা আমি পাঠিয়ে দিলাম তার মধ্যে যেটা অ্যাপ্রুভড আমাকে জানিয়ে দেওয়া হবে, আমি তার বাইরে আর কিছু বলতে পারবো না। আমার প্রয়োজন, আমার অভাব, আমার অভিযোগ, সেই জায়গাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। 2, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দিয়েছেন যদি বলার তিনি সুযোগ পান, কি 7 দিন আগে পাঠিয়েছেন তিনি তার পরোয়া করবেন না, তিনি তার কথাই বলবেন। এরপরেই তিনি সংশয় প্রকাশ করেছেন যে আমাকে হয়তো বলতে দেওয়া হবে না। আমি এইখানেই আসছি, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলার সুযোগ পাবেন? আমি তো জানি আমি না আপনাকে নীতি শতরূপা আয়োগ- প্রশ্নটা করিনি, আমি বসুন্ধরা আপনাকে করেছি। না, আমি তো ডেফিনেটলি চাইবো যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের হয়ে বলুন, ওনার সেই দায় আছে, সেই দায়িত্ব আছে। আমরা চাই যে উনি আমাদের সবথেকে বড় হয়ে কথা সেই বলুন। অধিকার আছে কিন্তু কিনা? সেই অধিকার 100 বার তার আছে। কিন্তু যবে থেকে বিজেপি সরকার লোকসভায় একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তবে থেকে দেখেছি যে বিভিন্ন বিলে আলোচনা হয়নি, বিভিন্ন আইনের যে সংশোধন হয়েছে তাতে আলোচনা হয়নি, একতরফা আইনগুলোকে পাশ করিয়ে নিয়ে বের করে না, না, বেরিয়ে এক যাওয়া মিনিট, হয়েছে। দেখুন একতরফা এই কোন যে কোনো জাতীয় স্তরের সিদ্ধান্ত ইজ সামথিং, আর এই রাজ্যের স্বার্থকে ইন্টেনশনালি কিল করা, এই রাজ্যের প্রয়োজনীয় অর্থকে যে কোনো ভাবে আটকানো, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল সাকসেস পাচ্ছেন তাকে একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে ফেলে দেওয়া, ইট ইজ দ্য ওয়ে, ইট ইজ দ্য পাথ। প্রোটেস্ট করছি, vehemently protest করছি। আমি আসছি আমরা বলবো। বারবার তার আগে এক কথা কংগ্রেসের বলেছি। ভূমিকা, এক মিনিট, ইন্ডিয়া জোট যার মমতা বন্দ্যোপাধ্যায় একটি অংশ, তার নেতৃত্বে তো এখনো এই মুহূর্তে কংগ্রেসই, কারণ কংগ্রেসের আসন সংখ্যা সংসদে সবচেয়ে বেশি। কেতন, দেখুন, আপনি এই রাজ্যের মানুষ, কেতন। একদম অ্যাজ ফার এজ মুখ্যমন্ত্রী ইজ কনসার্ন, চিফ মিনিস্টার ইজ কনসার্ন, উনি কিন্তু ওই ইন্ডিয়া জোটে ইলেকশন লড়ে উনি মুখ্যমন্ত্রী হননি। অর্থাৎ তাহলে ওই ইন্ডিয়া জোটের কনসেপ্ট এই মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে কতটা প্রযোজ্য বলে এটা বিবেচ্য বিষয়। এক, সেকেন্ডটা হচ্ছে দেখুন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আমরা মানে পূর্বে দেখেছি যে উনি ম্যাক্সিমাম বারই উনি ওই নীতি আয়োগের মিটিং এ যাননি, যেখানে কংগ্রেস শাসিত চিফ মিনিস্টাররা তখন যেতেন, তাদের অভাব অভিযোগ সেখানে করতেন। তাতে কি হলো? protest তখন যাননি, করতেন। এখন যাচ্ছেন। না, এবার বলছি, কিন্তু আজকে যখন একটা বাজেট এসছে, এমন একটা বাজেট যেটা আমরা দেখছি যে মানে সাধারণত আমরা দেখে আরে থাকি যে- কংগ্রেসের মুখ্যমন্ত্রীও তো বলছেন যে আমাদের স্বার্থ দেখা হয়নি। কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ডিএমকে বলছে যে This is- তামিলনাড়ুতে আমাদের স্বার্থ দেখা এটাই তো হয়নি, আমি- মান বলছেন পাঞ্জাবে আমাদের স্বার্থ দেখা আমি এই হয়নি। কথাই তো বলতে যাচ্ছি, কথাটা শুরু তাহলে আগে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি আগেই সমালোচনা করছেন, তিনি আগে নীতি না, আমি আয়োগের সমালোচনা আসন বলছি নিয়ে না, যেতেন। আমি আমার কথাটা বলতে দিন তবে তো বুঝবেন আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যে আজকে যখন একটা বাজেট এসছে, আমরা বাজেট সাধারণত দেখে থাকি যে বাজেট হয় পাবলিকের জন্য, কিন্তু এই বাজেটটা হচ্ছে সরকারি বাজেট, মানে কি সরকারের জন্য, যাতে অ্যালায়েন্স পার্টনারদের কি করে মানে তোষণ করা যায়। এবার ব্যাপারটা হচ্ছে যখন একটা এমন একটা জায়গায় দেশে ইন্ডিয়া জোটে যারা প্রকৃত যারা মানে সাথে আছে, তারা ডিএমকে আছে, ঝাড়খণ্ডের সিএম আছেন, আমাদের কংগ্রেসের যারা সিএম আছে, তারা যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এটাকে বয়কট করব টু রেজিস্টার আওয়ার ঝাড়খণ্ডের প্রোটেস্ট। সিএম যাবেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে তার সঙ্গে হেমন্ত সোরেনের কথা হচ্ছে। না না, উনি তো মমতা ব্যানার্জি নিয়ে যাবেন, ঝাড়খণ্ডের জানে CM না। বলেছেন কি? আচ্ছা, আচ্ছা, আপনার বক্তব্য এবার শেষ করুন। ওনার একটা লাইন, ঠিক আছে, তো এই জায়গাটা উনি দেখানোর জন্য যে না না আমি মানে পারোয়া করি না, আমি আই এম কি দেখানোর জন্য? আমাকে একটা কথা বলুন কেতন, রাজ্যের প্রয়োজন বলে একটা কথা আছে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যের কি প্রয়োজন সেটা তো সব থেকে বেশি ভালো বোঝেন। তা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে পাবলিকলি এই প্রোটেস্টটা করার দরকার আছে এবং ওখানে গিয়ে করার দরকার আছে যে আমি টাকা পাচ্ছি না, কংগ্রেস তো তার সঙ্গে কোনো কথাই বলেন। এর আগে তো 25 বার হয়েছে, সেখানে যাননি কেন তাহলে?
এটাই তো আমাদের কথা। আজকে যখন একটা মিলিতভাবে একটা ঘোষণা যখন হয়েছে যে কোনো সিএম যাবে না, এবারেই যেতে হবে কেন? আমার তার মানে আপনাকে দাঁড়াচ্ছে বলে দিচ্ছি, বসুন্ধরা, অভিযোগটা এরপরে হচ্ছে আবার বৈঠক- না অভিযোগটা এরপরে হচ্ছে না মিটিংটা মমতা আবার হবে। বন্দ্যোপাধ্যায় নিজের প্রয়োজনে দেখবেন যাচ্ছেন কি নিজের যাচ্ছেন প্রয়োজনে না। গেছেন, রাজ্যের প্রয়োজনে যাননি। মমতা একদম বন্দ্যোপাধ্যায় নিজের গেছেন রাজনীতির কংগ্রেস, নিজের প্রয়োজনটা কি? কংগ্রেস যেহেতু একদম। যাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। মমতা আরে বন্দ্যোপাধ্যায় সরাসরি বলুন ভাই, একদম বলছি, কংগ্রেসের প্রথম- সিদ্ধান্তের বিরোধিতা করে গেছেন এই তো। বিরোধিতা করে জন্য গেছেন। আর প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির একটাই নীতি হচ্ছে, সেটা হচ্ছে কংগ্রেসের মাটি দখল করা। কংগ্রেসের মাটিটা কারা? এর জন্যই গেছেন যে কংগ্রেস যাচ্ছে না, আমি একটা পলিটিক্যাল লিডার, ঠিক আছে, এটা তো স্বাভাবিক কথা, এটা তো খুব স্বাভাবিক কথা। উনি একজন পলিটিক্যাল লিডার, 100 বার স্বীকার করব, 100 বার স্বীকার করব। পশ্চিমবঙ্গের মানুষ যদি কংগ্রেসকে এবং সিপিএম জোটকে যদি বিশ্বাস না করে, দেখেছেন কংগ্রেস কর্মীকে মেরে সেখানে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা এক মিনিট, আমি একটা কথা বলি প্লিজ প্লিজ প্লিজ। বসুন্ধরা, কেতন, আমাদের আলোচনার পর্বে একটা পর্বে আমি এই প্রসঙ্গে আনবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে আজকে দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলেছেন ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয়ের অভাব আছে। এবং এত বড় কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা দিল্লির মাটিতে দাঁড়িয়ে শুনেছি, এই আলোচনার টেবিলে আমি এটাকে ফেলে দিচ্ছি না, কিন্তু এখন না, আগে আমাদের যে মূল প্রসঙ্গ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেটে ডিসক্রিমিনেশনের অভিযোগ করেছেন, এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি একটুখানি প্রফেসর চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাই আগে সংক্ষেপে এটাই, যে জিএসটির জমানায় রাজ্যকে তো কেন্দ্রের দিকে তাকিয়েই থাকতে হবে। এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন কেন্দ্র টাকা দিচ্ছে না, তার মানে কি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি সাকসেসফুল, তিনি এখানে এমন কিছু প্রকল্প নিয়েছেন যাকে কমব্যাট করতে পারছে না বিজেপি, এবার তাকে ভোটে না মারতে পেরে হাতে মানে ভোটে না মারার, ভাতে মারার একটা চেষ্টা। আমার এখানে প্রথমে পয়েন্ট হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক ডিবেটে না গিয়ে ফ্যাক্টস ফিগার্স গুলো রাখছি। এইবারের বাজেটের পাটনা, একটা উদাহরণ দিচ্ছি, পাটনা সিটির জন্য যা অ্যালোকেশন দিল্লির চেয়ে তার বেশি। এর পেছনে কারণ আছে নিশ্চয়ই, আপনারা ভাবুন। দ্বিতীয়ত 1,95,000 কোটি 2015-তে ছিল স্টেটস গ্র্যান্টস ইন এইড। আজকে 10 বছর পর 2024-এ 2015 আপনি বুঝতে পারছেন যখন প্রথম মোদী সরকার এসেছিল, তো সেই গ্র্যান্টস ইন এইড 1,65,000 কোটিতে দাঁড়িয়েছে যখন টাকার মূল্য অর্ধেক হয়ে গেছে, যেহেতু এটা 10 বছরের গ্যাপ। দ্যাটস সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, 14th ফাইন্যান্স কমিশন, যেখানে বিজেপি এবং বিরোধী সবাই আছেন, তারা বলেছিল 32% শেয়ার অফ টোটাল রেভিনিউ থেকে রাজ্যের শেয়ার আজকে সেটাকে 42% করা হোক। আজ অব্দি সেটা করা হয়নি। আরেকটা পয়েন্ট বলছি, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইউনিফর্ম, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স যদি হয় তাহলে কোনো কোনো প্রোডাক্টে 5%, কোনো কোনো প্রোডাক্টে 28%। এবং এমন দেখা গেছে সাধারণ মানুষের যেগুলো ব্যবহৃত জিনিসপত্র সেইগুলোর মধ্যে, আমি একটা কথা বলি শেষ করছি। আমি এই জন্য বলছি যে আমি আজকে বাজেট নিয়ে কোনো আলোচনা করছি না, আমি শেষ আমার করছি। মূল ফোকাস হচ্ছে রাজ্য বঞ্চনার অভিযোগ। ডিসক্রিমিনেশন, আমি তো ডিসক্রিমিনেশন কথা বলছি। তো জিএসটি প্রথমত এটা ইউনিফর্ম নয়। দ্বিতীয়ত স্টেট জিএসটি ইনকাম, যেটা আপনি খানিক আগেই বললেন, রাজ্যের যে সোর্সেস অফ ইনকাম ছিল একমাত্র মদ আর পেট্রোল বাদ দিয়ে, রাজ্যের যে সোর্স অফ ইনকাম ছিল সবকটাকে মার্জ করে জিএসটি করা হয়েছে। প্রথমত আমার বেসিক কোয়েশ্চেন আমি লেখার মধ্যে দিয়ে আগেও বলেছিলাম, জিএসটি যদি করতেই হতো তাহলে কেন লিকার আর এটাকে বাইরে রাখা হয়েছে? যাই হোক, তা যদি করেও থাকে, দুটো রাজ্য পক্ষ সেন্টার পক্ষ দুজনেই এটা চেয়েছিল, কিন্তু যেগুলো যখন বাইরে রাখা হয়েছে তখন এসক্রো অ্যাকাউন্ট করে, মানে আমি আজকে যে টাকাটা পাচ্ছি জিএসটিতে একজন সার্ভিসেস থেকে, সেটা এসক্রো অ্যাকাউন্টের মাধ্যমে ইমিডিয়েট কেন স্প্লিট হতে পারে না? সেটা আগে সেন্ট্রাল অ্যাকাউন্টে যায়, তারপরে স্টেট অ্যাকাউন্টে আসে, এবং সেইখানেই মানের কথা বললেন। আপনি কি ঘুরিয়ে বলছেন যে সত্যি ডিসক্রিমিনেট করা হচ্ছে, সত্যি রাজ্য বঞ্চিত হচ্ছে, যতই শতরূপা চিৎকার করুন? অ্যাটলিস্ট ডিলে হচ্ছে, এটা তো বারবার প্রমাণিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্টেনশনালি দেওয়া হচ্ছে না। আর সবথেকে বড় কথা, দ্য লাস্ট অ্যালিগেশন ইজ বাজেট তৈরির সময় অবিজেপি শাসিত রাজ্যগুলোকে একেবারে সৎ সন্তান হিসেবে দেখা হয়। না, আমি বাজেটের অ্যালোকেশনের মধ্যে দেখা যায় বিহার আর অন্ধ্রপ্রদেশ অনেকভাবে ডমিনেট করছে। আমি একটু আগেই বললাম পাটনা হ্যাজ এ হায়ার অ্যালোকেশন দেন দিল্লি। রাজধানীর চেয়ে তুলনায় পাটনার অ্যালোকেশন বেশি, যেখানে পপুলেশন এবং অন্যান্য গুরুত্ব দিয়ে দিল্লি অনেক এগিয়ে। আমি যেটা আগে বললাম, মনরেগাতে যেইভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোর অ্যালটমেন্ট যেভাবে ক্লিয়ারেন্স হয়, বিজেপি, এগুলো তো এভিডেন্স, এগুলো তো আমাদের আজকাল অনলাইনে পাওয়া যায়। সব জায়গাতেই তাহলে অ্যালোকেশন আপনি যতই বলুন
একজন বিশেষজ্ঞের চোখে ধরা পড়ছে, রাজ্য বঞ্চিত হচ্ছে। আমি আপনাকে এই রাজ্য এখন বলে না, আমি আপনাকে opposition সবকটা। এই স্ট্যাটিস্টিক্স এর বিরুদ্ধে পাল্টা স্ট্যাটিস্টিক্স দেওয়ার কথা বলছি না। আমার বক্তব্য, statistics দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে মারা যাচ্ছে না বলে, লক্ষ্মীর ভান্ডারকে কমব্যাট করার মতো কিছু বিজেপির হাতে নেই বলে এখন বিজেপি সাংসদ বিধায়করা কি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার নয়, তারা narrative-এও নেই। বিজেপি সাংসদ বিধায়করা এখন যে রাস্তায় হাঁটছেন যে মুর্শিদাবাদ মালদাকে আলাদা করে দাও, দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করে দাও। তাদের রাজ্যসভার সাংসদ বলছেন গ্রেটার কোচবিহারকে আলাদা করে অন্য রাজ্য ডিক্লেয়ার করো। সো দিস ইজ দ্য অ্যাপ্রোচ অফ বিজেপি নাও। বলবো হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতে গেছেন দিল্লিতে, এরই খুব ভালো কথা। আমরা সমীর ভট্টাচার্য অলরেডি বলেছেন যে রামের সুমতির মতন মমতা ব্যানার্জি বোধহয় ফাইনালি সুমতি হয়েছে। উই ওয়েলকাম হার টু দিল্লি, খুব ভালো কথা। এইটা এই হেলদি রিলেশনশিপ থাকা দরকার। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ডেফিনেটলি যাবে, নীতি আয়োগে বসবেন, ওনার যা এক্সচেঞ্জ অফ থটস হবে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, এটাই ফেডারেল স্ট্রাকচার, নাকি এখানে চিৎকার করা। আর বাকি মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে দিল্লির মাটিতে দাঁড়িয়ে বাংলা ভাগের ষড়যন্ত্র প্রতিহত করা। তিনি এটাও বলে গেছেন। আমাকে নয় শেষ করতে দিন, নয়তো আপনি শো করুন, আমাকে তাহলে ডেকে লাভ নয়। ইউ হ্যাভ টু লেট মি ফিনিশ এ সেন্টেন্স। আমি আপনাকে ফোকাসে নিয়ে আসতে চাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার হচ্ছে যে আপনি বাজেটের কথা বারবার বলছেন, বিশেষজ্ঞ বলুক আর যেই বলুক, দুটো কথা আমরা বারবার বলেছি। নির্মলা সীতারামন বারবার বলেছেন, ফাইন্যান্স মিনিস্টার, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি। দ্বিতীয়ত হোয়াইট পেপার নিয়ে যে চিৎকার করছে তৃণমূল, আমরা একেবারে অন দ্য নেট, এক্ষুনি উজ্জ্বলবাবু ইন্টারনেটের কথা বলেন, অন দ্য নেট আমরা পার কনস্টিটিউয়েন্সি প্রতিটা বেনিফিশিয়ারির নাম লিখে কত অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, ইট ইজ অন দ্য নেট। তো এই নিয়ে আমার তরফ থেকে অন্য লোকে কে কি ভাবছে সেটা আমার জানা না। মালদা কংগ্রেস মালদাকে মুর্শিদাবাদকে আলাদা করতে চায়। ডিফারেন্ট ইস্যু, আই এম কামিং টু দ্যাট ইজ নট আ ডিফারেন্ট ইস্যু। আপনি তো বাজেট নিয়ে বলছেন, নাও ইউ গন টু আ ডিফারেন্ট ইস্যু। এবার সেটাকে আমায় আসতে দিন, শুনে নিন কথাটা। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে যাই বলুক, ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড হচ্ছে আমরা অখণ্ড ভারতবর্ষে বিশ্বাস করি, অখণ্ড পশ্চিমবঙ্গে বিশ্বাস করি। যে পশ্চিমবঙ্গ আমরা র্যাডক্লিফ মিশনের দরুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ইস্ট পাকিস্তান থেকে ছিনিয়ে এসেছেন, তাহলে কন্ডেম করুন না। One second. সুকান্ত মজুমদার যা কথাটা বলেছেন আপনি কন্ডেম করে দিন, ব্যাপারটা মিটে যায়। নিশিকান্ত দুবে যা বলেছেন সেটাকে কন্ডেম করে দিন, ব্যাপারটা মিটে যায়। এক সেকেন্ড, আমি এটা- সুকান্ত এতে আমি সময় আর নষ্ট একটা হয়। করে বলছি। আপনি সদরূপা শেষ করুন। সুকান্ত মজুমদার যেটা বলেছেন, উনি বলেছেন অ্যাজ মিনিস্টার অফ স্টেট ফর নর্থ ইস্টার্ন হিল অ্যাফেয়ার্স, এবং উনি পরিষ্কার বলেছেন যে 7 সিস্টার্স অফ দ্য নর্থ ইস্ট, তাদের যা জিওগ্রাফিক্যাল কন্ডিশন নর্থ বেঙ্গলের অনেকটা অংশ সেম জিওগ্রাফিক্যাল কন্ডিশন। সদরূপা এই আলোচনাটাকে সঙ্গে এটাকে যদি ঢোকানো যায়, এই আলোচনাটা ব্রিফলি প্লিজ এই আলোচনাটাকে দর্শকদের কাছে উপভোগ্য করার জন্য, কারণ আমি মনে করি আমাদের যারা দর্শক তাদের অনেকে হয়তো সারাদিন রাজনীতির মধ্যে থাকেন না, কে কি বলেছেন মাথা থেকে বেরিয়েও যেতে পারে, আমাদের একটু দেখে নেওয়া দরকার। ইনফ্যাক্ট এক মিনিট শতরূপা বলছেন বিজেপির স্ট্যান্ড হচ্ছে অখণ্ড পশ্চিমবঙ্গ, আর শতরূপার দলের রাজ্যসভার সাংসদ বলছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হোম মিনিস্ট্রিকে নাকি চিঠি দেওয়া হয়েছে। আমি একটুখানি আমাদের দর্শকদের একটুখানি এখনো অবধি এই বিষয়টা কোন অবধি গেছে তার একটা ব্রিফ রিপোর্ট দেখাতে চাই। ইনফ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গে একজন বিজেপি সাংসদ, তিনি চিঠি পর্যন্ত দিয়েছেন, বিজেপির বিধায়ক, তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে মালদা মুর্শিদাবাদকে এক্ষুনি আলাদা করা দরকার। আমরা একটা রিপোর্ট দেখে নিই এখন কোন অবস্থায় আছে বিজেপির তরফ থেকে, এবং তার পাল্টা রাজ্যের তৃণমূল কংগ্রেস বলুন অন্যান্য রাজনৈতিক শক্তি কি প্রতিক্রিয়া দিয়েছে এই বিষয়ে। আমরা আপনাদের একটা রিপোর্ট দেখাবো এই বাংলা ভাগ বিতর্ক নিয়ে, এই মুহূর্তে কে কোথায় আছেন, কে কি বলেছেন। বাংলাকে ভাগ করার চক্রান্ত। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড় রাজনীতি, সঙ্গে জুড়েছেন বাংলার নামও। পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ এবং বিহারের কিষানগঞ্জ, আরারিয়া ও কাটিহার জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবিকে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র মনে করছে তৃণমূল। বিতর্কের মধ্যেও শুক্রবার নিজের দাবিতেই অনড় নিশিকান্ত দুবে। कल जो मैंने पार्लियामेंट में कहा, मैंने तृणमूल कांग्रेस वाले बड़े हंगामा कर रहे थे, मैंने कहा कि एक पार्लियामेंट्री कमेटी ही सबसे पहले बन जाए और मैक्सिमम तृणमूल कांग्रेस के जो सांसद हैं उन्हीं को ले लीजिए। पूरा किशनगंज, कटिहार, पूर्णिया, अररिया, इधर से मालदा और मुर्शिदाबाद
उसकी हालत खराब हो गई। और संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी है। একা নিশিকান্ত নয়, শুক্রবার মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন তিনি 2022 সালেই মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রের প্রত্যক্ষ নজরদারিতে আনার দাবি তুলেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্যপালকে এই মর্মে চিঠিও লিখেছেন বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। 2022-এ প্রথম চিঠি করেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং রাজ্যপালের কাছে। সেই সময় যে বিষয়ের জন্য করেছিলাম, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় রাজ্য সরকারের অসহযোগিতার জন্য ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা নেই, তার কাটার বেড়া নেই, সেই কারণে অবাধে বাংলাদেশিরা এই রাজ্যে ঢুকছে এবং তারা অনুপ্রবেশ ঘটিয়ে আজকে ডেমোগ্রাফি চেঞ্জ করছে। এদিকে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তার স্পষ্ট কথা, উত্তরবঙ্গ কখনো পশ্চিমবঙ্গের অংশ নয়। উত্তরবঙ্গ তো বাংলা নয়, অ্যাকসেশনের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই। আমাদের কুচবিহার রাজ্যটাকে রিসেট করতে চাচ্ছে, বাংলা করে ভাগ করতে চাচ্ছে আমরা। ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। অনন্ত মহারাজ বারবার মিথ্যা কথা বলে, কুচবিহারের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং কুচবিহারের মানুষ এবার নির্বাচনে তার জবাব দিয়েছে এবং সেখানে বিজেপি যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি পরাজিত হয়েছেন। এর থেকে কুচবিহারের মানুষের যে রায় সেটা যে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে নয়, কুচবিহারের মানুষ বাংলার পক্ষেই আছেন এবং বাংলার পক্ষে তারা রায় দিয়েছেন। বিজেপি নেতাদের মন্তব্যকে বঙ্গভাগের চক্রান্ত বলেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, we strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. We don't support this. যদিও রাজ্য বিজেপির স্পষ্ট কথা, বাংলা ভাগের পক্ষে তারা নন, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে কেন ঘুরিয়ে বা কেউ কেউ বাংলা ভাগের ইস্যুতেই সান দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। দেখুন, এই বিষয়টা নিয়ে আলোচনা করবার মতো ইনফ্যাক্ট যতটা সময় দরকার, পুরো যেটুকু সময় হাতে আছে সেটা যথেষ্ট নয়, কিন্তু তাও এটা নিয়ে আমরা আলোচনা করব। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে আছেন, সেখানে আমাদের একজন প্রতিনিধিও রয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। তার কাছ থেকে শুনবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এবং আগামীকালকের গতিবিধি কী, এবং একই সঙ্গে ইন্ডিয়া জোটের সমন্বয়ের প্রশ্ন যেটা কেতান তুলেছিল এবং তখন আমি বলেছিলাম যে এই আলোচনায় ওই অংশটা রাখার ইচ্ছে আছে আমার, সেটাও রাখার চেষ্টা করব। আমি জানি না দুরূহ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা সম্ভব হবে। একটা ছোট্ট একটা সামান্য একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা ফিরছি। আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। এই সময় আমরা কথা বলছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন নয়াদিল্লিতে। আমি একটু কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন নয়াদিল্লিতেই, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। সৌরজ্যোতি আমাদের সঙ্গে রয়েছেন। সৌর, আমরা যতটুকু খবর পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়েছিলেন, তার বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন। যতই এই টেবিলে বসেও কংগ্রেসের প্রতিনিধি অভিযোগ করেছেন যে তিনি ইন্ডিয়া জোটের শর্ত মানছেন না, কিন্তু তিনি ইন্ডিয়া জোটের শরিক দলের সঙ্গে যোগাযোগ এর আগে মহারাষ্ট্রে গিয়ে আমরা দেখেছি, এবারে দিল্লিতে তিনি কেজরিওয়ালের বাড়িতে গেলেন। আমাকে আপনি সংক্ষেপে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো ইন্ডিয়া জোট শরিক দলের নেতা সাংসদ তাদের কারুর সঙ্গে কোনো বৈঠক করার সম্ভাবনা আছে? আগামীকাল পর্যন্ত তিনি দিল্লিতে আছেন। পার্থতা, এখানে একটু ছোট্ট ঘটনা প্রবাহে তোমাকে নিয়ে যাব। গত মঙ্গলবার মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সভাপতি, তার বাড়িতে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয় সেই বৈঠকেই কিন্তু স্থির হয়েছিল যে ইন্ডিয়া জোটের যারা অংশীদারিত্ব করেন অর্থাৎ অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা তারা বৈঠকে যোগ দেবেন না। সেক্ষেত্রে প্রথমেই তাদের মুখপাত্র জানিয়ে দিয়েছিলেন যে যেমন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দিরামাইয়া থেকে শুরু করে তেলেঙ্গানার রেভন্ত রেড্ডি বা তুমি যদি হিমাচল প্রদেশের দেখো মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং অন্যান্য শরিক দল যারা ইন্ডিয়া জোটের রিপ্রেজেন্টে রয়েছেন তারাও কিন্তু এই বৈঠকে যোগদান করবার কথা সেদিনই কিন্তু নাকচ করে দিয়েছিলেন। যদিও বাজেটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে তিনি এই
নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে যে তার যোগদান নিয়ে যথেষ্ট একটা টালমাটাল পরিস্থিতি চলছে দলের অন্দরেই। তার কারণ এক অংশ তারা মনে করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জোটের সেই পরামর্শ মেনে বৈঠকে যোগ দেবেন না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আজকে তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন আগামীকাল নীতি আয়োগের যে বৈঠক সেই বৈঠকে তিনি অংশ নেবেন এবং কোন কোন বিষয় তিনি উত্থাপন করবেন বৈঠকে, যে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী তিনি সভাপতিত্ব করবেন, সেটাও কিন্তু এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যাবেন, সেটা তিনি কলকাতায় যখন বলেছেন সেই একই কথা দিল্লিতে বলেছেন, কিন্তু এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো কর্মসূচি আছে? আর কোনো শরিক দলের নেতা সাংসদ কারুর সঙ্গে কেউ তার সঙ্গে দেখা করতে আসবেন বা তিনি কারুর সঙ্গে দেখা করবেন? সংসদে যাবেন কিনা, অবশ্য কালকে শনিবার, সংসদ কালকে নেই, কাজে সংসদে যাওয়ার প্রশ্ন উঠছে না। আর কোনো অ্যাক্টিভিটিস ওনার কিছু জানা গেছে? দেখো, দুদিনের কর্মসূচিতে প্রথম দিন তিনি বঙ্গভবনে এসেছিলেন, সাংসদ দলের বৈঠকে অংশ নিয়েছেন। সেক্ষেত্রে আগামী দিনে তাদের কি ভূমিকা থাকবে সংসদের অন্দরে সে বিষয় নিয়ে সুস্পষ্ট ধারণা তিনি পৌঁছে দিয়েছেন। এবং এরপরেই আমরা দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির যিনি মুখ্যমন্ত্রী, তার বাড়িতে তিনি গিয়েছিলেন। সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়, হঠাৎ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে কেন গেলেন এটা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি মুখে বলছেন যে সৌজন্য সাক্ষাৎ, কিন্তু এটার নেপথ্যে কিন্তু তিনি কেন্দ্রকে বার্তা দিলেন অন্তত নীতি আয়োগের বৈঠকের আগের দিন অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যাওয়া সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে আগামীকাল তিনি সকাল 9টার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আমার এবং তারপর জানার আছে। আমার কাছে যতদূর খবর সোনিয়া গান্ধী নয়াদিল্লিতে আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী সাক্ষাতের কোনো সম্ভাবনা আদৌ কিছু কানে আসছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কিন্তু সোনিয়া গান্ধীর সঙ্গে তার সাক্ষাতের বা দুজনের এখনো পর্যন্ত কোনো সম্ভাবনার কথা জানানো হয়নি। পার্থদা, ধন্যবাদ। সৌর কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোনিয়া গান্ধী রয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এখানে মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে যখন গিয়েছিলেন তখন সেখানে কংগ্রেসের কোনো নেতার সঙ্গে তিনি কেন দেখা করেননি এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমি তো মুরলী দেওরাকে চিনতাম, আর তো কাউকে চিনি না। কিন্তু তিনি নয়াদিল্লিতে গিয়ে কংগ্রেসের কোনো নেতার সঙ্গে কেন দেখা করলেন না, এই প্রশ্নের কোনো উত্তর এখন আমরা পাইনি। আগামীকাল তিনি এই প্রশ্নের মুখে পড়েন কিনা বা তা কি জবাব দেন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আমরা যে আলোচনায় ছিলাম আগে সেই আলোচনায় ফিরি, একদম শেষে গিয়ে হয়তো আবার এই প্রসঙ্গে একটু ছোঁয়ার চেষ্টা করব। আমি বসুন্ধরা এবার আপনার কাছ থেকে জানতে চাই, বিজেপির একাধিক সাংসদ হঠাৎ করে সরব হয়ে উঠছেন যে রাজ্যের বিভিন্ন অংশ, কেউ চাইছেন কোচবিহার, গ্রেটার কোচবিহারকে আলাদা করতে, কেউ চাইছেন মালদা মুর্শিদাবাদকে বিহারের দুটো জেলার সঙ্গে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল। একজন বিধায়ক তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ফেলছেন। হঠাৎ করে কি হলো বিজেপির? না দেখুন, কি হলো মানে হতাশা, গভীর হতাশা হলো। কি করবেন বাংলায়, কোনোভাবে তো কোনো দেখুন, কোন রাজনৈতিক দল তার তো একটা ফর্মুলা থাকে। এইদিকে এখানে বসে শতরূপা বলছেন না বিজেপির স্ট্যান্ড হচ্ছে অখণ্ড পশ্চিমবঙ্গ। না এইরকমই খেলাটা, এইরকমই আমি মিলিজুলি ব্যাপার। আমি বলবো হ্যাঁ, তুমি বলবে না। আমি চিঠি, একজন বিধায়ক চিঠি লিখে দেবেন, আরেকজন সাংসদে গিয়ে তিনি বলবেন যে গ্রেটার কোচবিহার চাই, যার নাম এবং গ্রেটার কোচবিহারের দাবি দুটো অবিচ্ছিন্ন একটা ছিল, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে বিজেপি। আবার তার মুখ থেকে তিনি যখন গিয়ে ওখানে বলছেন যে আমি আলাদা রাজ্য চাই, আলাদা ব্যবস্থা চাই, তখন তো মুখ্যমন্ত্রী যেতেই পারেন তার বাড়িতে, কেন যাবেন না? আপত্তি বলুন কি, কেন যাবেন না? মুখ্যমন্ত্রী যদি স্বার্থ থাকে, দাঁড়ান, মুখ্যমন্ত্রী যদি স্বার্থ থাকে অসুবিধা কি আছে? স্বার্থের প্রশ্ন যদি বলেন বসুন্ধরা, তাহলে বিজেপির স্বার্থে গেছে। আপনি যেরকম দাবি করছেন তৃণমূলের স্বার্থে গেছে। কেউ কি রাজ্যের স্বার্থে গেছে? সংসদে পাঠিয়ে দিয়ে বিজেপি কি প্রমাণ করতে কেউ চায় যে আমি তার বিচ্ছিন্নতাবাদী? কেউ কি রাজ্যের স্বার্থে গেছেন? আমার প্রশ্নটা এখানে। আপনি বলছেন যে তৃণমূলের স্বার্থে, মুখ্যমন্ত্রীর স্বার্থ আছে তাই গেছেন, ওরা বলছেন বিজেপির স্বার্থ আছে। রাজ্যের স্বার্থটা কার কাছে ইম্পর্টেন্ট? রাজ্যের স্বার্থ তো মুখ্যমন্ত্রীর কাছে ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী হতে তাকে বোঝাতে গেছেন যে আপনি বিচ্ছিন্নতাবাদী চিন্তা ভাবনা করবেন না। হতেই পারে। আচ্ছা কেতন, আচ্ছা দেখুন, এই পুরো ব্যাপারটা প্রথমে তো আমরা একদম এই পুরো ইস্যুটাকে খুব ধিক্কার জানাচ্ছি, যারা এইসব কথাবার্তা বলছে, বাংলার মানুষ তাদেরকে দেখছেন। মানে এটা কি বলুন তো, এটা আমাদের মানে
প্রাণের প্রিয় আমাদের মাতৃভূমি না কোনো মাছ? কেউ বলছে গলা কেটে আমি নিয়ে নিবো, কেউ বলছে লেজ আমি নিয়ে নিবো, পেটি আমি খাবো। ওটা কি হচ্ছে? কেউ বলছে কুচবিহার আমি করব। এবার বসুন্ধরাদির কাছে একটা কথা এবং সেটা নাকি প্রধানমন্ত্রী চিঠি দিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র হ্যাঁ, নানা মন্ত্রককে রকম। জানিয়ে দিয়েছে। কেউ একজন বিধায়ক বলছে যে না না, এক মিনিট, আপনাদের রাজ্যসভার সাংসদের বক্তব্য শতরূপা, আপনি এখানে আমি বসে বলছেন শুনেছি, মিথ্যে কথা। আমি শুনেছি এটা ক্লারিফিকেশন। let me ক্লারিফিকেশন কেন? এত না, না। রেজিমেন্টেড একটা পার্টি Let me যদি finish. পার্টি লাইনের এগেইনস্টে কিছু বলে থাকেন I will তাহলে answer তার that. বিরুদ্ধে শাস্তি কি? I না না, will answer that. শাস্তির আমি কথা যেটা পরে, এক শেষ মিনিট, করব। এক মিনিট শতরূপা, আমি আপনি সেটার উত্তর দেবো। আপনি Let me বলছেন finish first. এক মিনিট, শাস্তির কথা পরে, আপনি বলছেন এখানে বসে, আপনি একটু আগে, আমি যদি ভুল না শুনি, আপনি বললেন এটা মিথ্যে কথা, মানে আপনাদের রাজ্যসভার সাংসদ সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে, সংসদের বাইরে দাঁড়িয়ে। সংসদের বাইরে দাঁড়িয়ে না, না, উনি তিনবার তিন রকম কথা প্রধানমন্ত্রীর বলেছেন। অফিস এই কথাটা বলেনি তো এখনো। মহারাজ কিন্তু চিনি তার এই দাবিটা নিয়ে। জানি জানি, আজকে আমার কথাটা কথা সেটা হচ্ছে, না। এক মিনিট, তো তুমি কার? এক মিনিট কেতন, আমার আমি প্রশ্ন বলবো। শতরূপা, প্রধানমন্ত্রীর অফিস কিন্তু এখনো পর্যন্ত জানায়নি তিনি মিথ্যে তো কথা বলেছেন। therefore আমরা তো কিছু এই নিয়ে বলতে পারি না। এটার উত্তর উনি একবার বলছেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন, একবার বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একবার বলছেন না না প্রধানমন্ত্রীর অফিস থেকে বলেছেন। তো আমরাও এখন অবধি কনফিউজড আছি। আমি শুধু একটাই বলবো যে বসুন্ধরার কথাতেই আমি বলছি, উই আর আ রেজিমেন্টেড পার্টি, সেজন্য আমাদের স্ট্যান্ড একমাত্র স্পোকসপারসন ছাড়া অন্য কাউর স্ট্যান্ড। শতরূপা, এক মিনিট কেতন, এই পয়েন্টটা শতরূপা খুব অনেস্টলি ফেস করছেন। আমি শতরূপা আপনাকে একটাই জিনিস বলতে চাই, আপনার দাবির প্রেক্ষিতে আপনি বলছেন আমাদের রেজিমেন্টেড পার্টি। রেজিমেন্টেড কথাটার মধ্যে কোথাও একটা 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 ডিসিপ্লিন আছে আমাদের, এরকম একটা দাবি আমার মনে হচ্ছে রিফ্লেক্ট করছে, যে আমরা হাবিজাবি কথা বলি না। কিন্তু আপনার সাংসদ যেটা বলছেন, আপনি এখানে বসে তার বিরোধিতা করছেন। কদিন আগে আপনি বলছেন আপনাদের স্ট্যান্ড আলাদা, ইউনিফাইড বেঙ্গল আমরা চাই, আমরা কখনোই চাই না ভাগ হোক। এত বড় একটা কথা বলে দিলে শাস্তিটা কি? রেজিমেন্টেড পার্টির শাস্তিটা কি? এক সেকেন্ড, আমরা নিজক রিঅ্যাকশন দিই না। এটা গতকাল দুদিন ধরে 24 ঘন্টা হয়ে গেছে। আমাকে একটু শেষ করতে দেবেন? আমরা উই আর ন্যাশনাল পার্টি, আমরা রিজনাল পার্টির মতো নিজক রিঅ্যাকশন দিই না। তবে এর আগেও আপনি যথেষ্ট সিনিয়র জার্নালিস্ট, পার্টির বিরোধিতা করলে, পার্টির লাইনের বিরোধিতা করলে যথেষ্ট এক্সাম্পলারি পানিশমেন্ট আমরা অন্য লোককে বেশ, আমি আদৌ পানিশমেন্ট নিয়ে উৎসাহী নই, এটা বসুন্ধরার উৎসাহ থাকতে পারে। এটা উঠলো যখন, Please. প্লিজ গিভ মি 10 সেকেন্ডস, আমি এটা একটুখানি ক্ল্যারিফাই করে দিই। এখানে দুটো জিনিস উঠে আসছে। একটা হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য সিচুয়েশন, যেটা বেঙ্গলের কিছু জায়গায় ফেস করছে, কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, যেটা গৌরীশঙ্করও বলেছে। গৌরীশঙ্করের কথাটা ডেফিনেটলি তাৎপর্যপূর্ণ, কারণ ও উড়ে এসে জুড়ে বসেনি, ওখানকারই লোক, ওখানকারই প্রেসিডেন্ট ছিল, এখন ওখানকারই জনপ্রতিনিধি। কিন্তু সলিউশন যেটা এরা সবাই হাফ চাইছে, সেটা আমার পার্টি স্ট্যান্ড। আমি আগে এই আলোচনাটা শেষ করি। আমি খুব ক্লিয়ারলি আবার বলছি, বেশ বিজেপি শতরূপা, অখণ্ড পশ্চিমবঙ্গ চায়, এবং বিজেপি থাকতে কেউ পশ্চিমবঙ্গকে ভাগাভাগি করতে পারবে না। না, কিন্তু কথা হচ্ছে, এক মিনিট উজ্জ্বল বাবু, আমি আবার আপনার কাছে ফিরে আসবো। আমি বলছি যে রিসেন্ট টাইমের মধ্যে দিস ইজ প্রবাবলি দ্য সেকেন্ড অকেশন ইফ নট মোর, যেখানে একজন নেতার কথা আরেকজন নেতা বলছেন না ওটা আমাদের পার্টি স্ট্যান্ড না। আমি এক মিনিট আমি প্লিজ শতরূপা, আমি কিন্তু কোন জেলা স্তরের, ব্লক স্তরের নেতার কথা বলছি না। কদিন আগে আমাদের সম্ভবত সায়েন্স সিটিতে আপনাদের প্রোগ্রাম ছিল, যেখানে শুভেন্দু গিয়ে বললেন জো লোক হামারে সাথ হাম লোক উনকে সাথ। আবার আপনার পার্টির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বললেন না এটা আমাদের স্ট্যান্ড না। সেখানে মানে দিস ইজ প্রবাবলি ইন রিসেন্ট টাইম ফার্স্ট টাইম আমার মনে হয় যে একজন নেতা যেটা বলছেন আর দলের মুখপাত্র সেটাকে কন্ডেম করছেন। তারপরে সিগনিফিকেন্টলি প্লিজ তারপরে সিগনিফিকেন্টলি কয়েকদিনের মধ্যে আমরা কি দেখলাম, সুকান্ত বাবু তিনি গেলেন, গিয়ে কি বললেন দিল্লিতে, তিনি গিয়ে প্রধানমন্ত্রীর কাছে কি আর্জি জানালেন যে উত্তরবঙ্গটা উত্তর পূর্ব ভারত যে বেনিফিট পায় সেই বেনিফিটের অংশ পাক। আমার কোথাও এটা মনে হচ্ছে, আমি উজ্জ্বল বাবু আপনার কাছে ফিরে আসি, এটা আমি রিঅ্যাকশন দেব না, শুভেন্দু যেটা বললো আপনি রিঅ্যাকশন দিতে চাইছেন, হ্যাঁ, আমার মানে কোনো এটা তো আপত্তি নেই, হাফ কিন্তু আপনি অনেকটা উড়িয়ে বলেছেন তো, দিচ্ছে এবার না, আমি যে পয়েন্টগুলো তুলতে চাই সবগুলো তুলতে গেলে আমাকে কিছুটা তো একটু অ্যাকচুয়ালি আমার সঙ্গে ওয়ান অন সিলেক্টিভ ওয়ান হতেই করতে হবে। হবে তাহলে। আমি একটুখানি উজ্জ্বল বাবুর কাছে যে প্রসঙ্গটা তুলতে চাইছি, দেখুন আমি আমি তো start করলাম। কোনো দলের কোনো পলিসির বিরোধিতা বা সাপোর্ট করার জন্য এখানে বসিনি, আমি এটাকে বিশ্লেষণ করছি সাধারণ মানুষের দৃষ্টিতে, একজন অরাজনৈতিক সাধারণ মানুষের দৃষ্টিতে। আমি যে পয়েন্টটা তুলতে চাইছি তা হলো, কোথাও আমার মনে হচ্ছে যে রাজ্য বিজেপি দিশেহারা হয়ে গেছে। রাজ্যের সরকার বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারের মতো একটা প্রকল্প এখানে চালু করে যে পলিটিক্যাল বেনিফিট তুলছে তাকে কমব্যাট করতে পারছে না। তাই এরা চাইছে কোনো একটা অংশ
যেখানে কেন্দ্রের কোনো প্রকল্প ডাইরেক্ট তারা মানুষের কাছে নিয়ে যাবে এবং কম্পেয়ার করতে পারবে যে ওটা ভালো না এটা ভালো। তার জন্য কি আজকে এই চেহারা দেখছি আমরা? তার জন্য রাজ্যকে ভাগ করার প্রয়োজন নেই, কেন্দ্রশাসিত অঞ্চল করারও দরকার না না, কিন্তু আমাদের যা পরিকাঠামো, আমাদের যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তাতে তো আপনি তো জানেন এখানে কোনো কেন্দ্রীয় প্রকল্প চালু নেই। পশ্চিমবঙ্গ সরকার সব পশ্চিমবঙ্গ সরকারের নামে চালায়। আয়ুষ্মান ভারত এখানে চালু হয়নি। ভারতের অনেকগুলো রাজ্যেই আয়ুষ্মান না, আমি আমার কথা বলছি, আমাদের রাজ্যের কথা বলছি। এবার আমি একটু ইতিহাসের দিকে 1 মিনিট সময় দেবেন, যেহেতু লাস্ট জিজ্ঞেস করেছেন। যখন পশ্চিমবাংলায় বা ভারতের ক্ষেত্রে বাংলায়, অবিভক্ত বাংলায় বিরাট ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, সেই 1905 সালে পার্টিশন অফ বেঙ্গল করে একটা বিরাট বাংলাকে ছোট্ট 2 টুকরায় ভাগ করা হলো, মানে 2টো ভিন্ন টুকরায় ভাগ করা হলো। তার বিরুদ্ধে দেশে উত্তাল আন্দোলন। তারপর যেই বাংলা রইল সেই বাংলাকে ধর্মের নামে 1947-এ আবার 2 বিভক্ত করা হলো। বিরাট সংখ্যক লোক তখনও বলেছিল যে 2 নেশন থিওরি ফেল হবে। বাঙালি জাত প্রাইমারিলি বাংলা ভাষা এবং কৃষ্টিভিত্তিক জাত, সেটা প্রমাণিত হলো। ইস্ট বেঙ্গল পাকিস্তান থেকে সরে গিয়ে, ইস্ট পাকিস্তান থেকে সরে গিয়ে বাংলাদেশ হওয়ার মধ্য দিয়ে 2 নেশন থিওরি অ্যাটলিস্ট ইস্ট পাকিস্তানে ফেল করলো। এইভাবে যে বাংলা হিন্দির পরেই যে ভাষা এই দেশের দ্বিতীয় বৃহত্তম ভাষা ছিল, সেই জনসাধারণ আজকে 4র্থ স্থানে এসে গেছে। আমাদের থেকে বেশি মারাঠি এবং তামিল জনসংখ্যা তৈরি হয়েছে। এইভাবে বাংলা যেখানে এসছে, যেই রোল প্লে করতে পারতো বাংলা স্বাধীন ভারতে বা অবিভক্ত ভারতে, এমনকি স্বাধীন ভারতেও সেই রোল প্লে করতে পারেনি। 1 পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আজকে যখন আমরা বলছি যে উত্তরবঙ্গের উন্নয়ন কম হয়েছে, কিছু বৈষম্যমূলক হয়তো ব্যবহার তারা ফেস করে, যদি আমি একটা তর্কের খাতিরে মেনেও নেই, তার জন্য উত্তরবঙ্গে একটা স্পেশাল ডেভেলপমেন্টাল কাউন্সিল, যেমন আপনাদের দার্জিলিং অলরেডি আছে, এরকম কাউন্সিল তৈরি করে প্রজেক্টগুলো আনা সম্ভব হতে পারে। তার জন্য আলাদা করে দেখ, আপনি আসল জায়গাটাই এড়িয়ে যাচ্ছেন। মূল প্রশ্ন হচ্ছে যদি কাউন্সিলে হয় কে করবে? রাজ্য সরকারের করতে হবে। না কেন্দ্রে, আমার কথা হচ্ছে বিজেপি যদি আজকে আলাদা জায়গা এখানে কেন্দ্রশাসিত অঞ্চল চায়, এইভাবে কারণটা কি? একটা দল যদি হেরে যায়, সেই দল কেন্দ্রে থেকেই থাকে আর রাজ্যগুলোকে ভাগ করতে শুরু করে, সেটা তো কোনো যুক্তিযুক্ত নয়। আবার আমার এই কথাটাতেই আপত্তি আছে। কেন বলছেন যে আমরা হেরে গেছি? আমাদের ভোট পার্সেন্টেজ এক আছে, আমাদের আরবান ভোট এগিয়েছে, আমাদের সিট কমেছে 6টা। এটা অনাবশ্যক আলোচনা, এটা অনাবশ্যক আলোচনা। কেউ বাংলাকে ডিপ্রাইভ করতে চাইছে না। আমি এই আলোচনাটা থামাতে চাইছি। কে জিতেছে কে হেরেছে আজকের আলোচনার বিষয় না। আমি যেটা বোঝার চেষ্টা করছি, 1 মিনিট সদরূপা, উজ্জ্বল বাবু আপনি শেষ করুন। হিস্টোরিক্যালি রেজাল্টস এস্টাবলিশ, ওটা নিয়ে ডিবেট করার সময় নষ্ট করা, রেজাল্ট ডিক্লেয়ার, ওটা নিয়ে আমরা বলছি। আবার ইলেকশন হবে, আবার সামনে ইলেকশনে জিততেই পারেন, সেটা অন্য প্রশ্ন। আমার খালি এটুকু বক্তব্য, উন্নয়নের কাজ রাজ্য ভাগ করেই যদি সম্ভব হয়, তাহলে তো একটার পর একটা রাজ্যগুলো ভাগই হতে থাকবে। আজকে আমি সেই পয়েন্টও আলোচনা চাইছি। আমার পয়েন্ট হচ্ছে যে হঠাৎ করে এই রাজ্যের বিজেপি সাংসদরা, বিজেপি বিধায়করা এই পয়েন্টে কথা বলতে শুরু করলেন কেন? অবভিয়াসলি যার কোনো কনটেক্সট নেই, সেখানে হঠাৎ করে রাজ্য ভাগ করলেই উন্নয়ন হবে, এটা বলা একমাত্র যে আমি পলিটিক্যালি কাউন্টার করতে পারছি না, একটা বিকল্প ভিশন বাঙালির সামনে রাখতে পারছি না, এবং না রাখার জন্য একমাত্র রাস্তা মানে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করে দিয়ে আমি কেন্দ্রশাসিত অঞ্চল করে সেখানে কেন্দ্রের কিছু প্রজেক্ট এনে, দ্যাট ক্যানট বি। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডোনার, যেটা ডোনারের কনটেক্সট হচ্ছে, উজ্জ্বলবাবু আমাদের হাতে সময় শেষ হয়ে যাচ্ছে, একটা লাইন, ডোনার যে মিনিস্ট্রির আন্ডারে 7 সিস্টার্স আছে, আমরা জানি 7 সিস্টার্স অ্যান্ড 1 ব্রাদার, এই ডোনার মিনিস্ট্রির আন্ডারে এই যে আছে, এটা কিন্তু জিওগ্রাফিক্যালি ওয়েল ডিফাইন্ড, এটা কিন্তু হিস্টোরিক্যালি ওয়েল ডিফাইন্ড। সেখানে পশ্চিমবাংলার আপার লিমিট, জাস্ট বিকজ এটা পাহাড়ি জায়গা, পুরোটা যদিও পাহাড়ি নয় কিন্তু উত্তরবঙ্গ তবুও কিছুটা পাহাড়ি জায়গা, সেই জন্য ওটা কেটে দিই, তাহলে তো গোর্খাল্যান্ডে জাস্টিফাইড হয়ে যায়। আমি বসুন্ধরা, 1 মিনিট সদরূপা, আমি আপনারও দলের নই, আমি বসুন্ধরা বা কেতন কারুর দলের নই। বসুন্ধরা, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে অভিযোগগুলো ওঠে না, বিশেষ করে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই অভিযোগগুলো তোলা হচ্ছে, স্ট্র্যাটেজিক্যালি উত্তরবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে আমাদের যোগাযোগের একমাত্র জায়গা হচ্ছে ওই চিকেন নেক,
যেটার উপরে যদি আঘাত নেমে আসে কোনো কারণে ওই অংশটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। যে ডেভেলপমেন্ট ওই অঞ্চলে হওয়া দরকার, যাতে চট করে ওখানে কেউ হামলা না করতে পারে। আমরা বাংলাদেশের ভেতর দিয়ে একটা ট্রানজিট পেয়েছি রিসেন্টলি, তাই নিয়ে বাংলাদেশে তোলপাড় হচ্ছে, কিন্তু সেটা সেখান দিয়ে আমরা ওষুধ পাঠালে যাবে, সেখান দিয়ে আমরা খাবার পাঠালে যাবে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট কিছু আমি ওখানে ওয়েপন পাঠাতে পারবো কিনা আমি জানি না। মানে ওকে, বাট দ্যাট ইজ নট প্রকাশ করা হয়নি চুক্তিতে কি লেখা আছে নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গায় পশ্চিমবঙ্গ সরকার কি তার ভূমিকা সঠিকভাবে পালন করছে? তাহলে তো এটা আমরা জোর গলায় বলতে পারতাম যে সম্পূর্ণ রাজনৈতিক কারণে বিজেপি এই কথা বলছে, কিন্তু বিজেপি তো একই সঙ্গে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের কথা বলছে। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স তো কেন্দ্রীয় সরকারের যদি তার বর্ডার এরিয়াতে তার কিছু স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স থাকে, কিছু বক্তব্য থাকে, মন্তব্য থাকে, প্রতিরক্ষার কিছু বিষয় থাকে, সে সেখানে ইমপ্লিমেন্ট করতেই পারে। ওখানে ডেভেলপমেন্ট করতে গেলে রাজ্যকেই করতে হবে, শুধু বর্ডার এরিয়া নয়, শুধু বর্ডার এরিয়া নয়, এন্টায়ার নর্থ বেঙ্গল, যেখানে রাজ্যের বিরুদ্ধে মূল অভিযোগ যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল রাজ্য করছে না, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, অথচ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট প্রয়োজন করার, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল করে কেন্দ্র করবে। প্লিজ প্লিজ সদরূপা, আমি দরকার হলে আপনাকে সময় দেবো, বলুন বসুন্ধরা। না, কথাটা হচ্ছে যে যদি কেন্দ্রীয় সরকারের ইন্টেনশন থাকে যে আমি উত্তরবঙ্গে উন্নয়ন চাই, তাহলে তার জন্য আলাদা করে প্যাকেজ না পাঠানোর কোনো কারণ নেই, কোথাও কোনো বাধা হতে পারে না। আমি উত্তরবঙ্গকে এটা করতে চাই, সেটা করতে চাই। আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে তিস্তা জল প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যকে সম্পূর্ণ আলোচনার বাইরে রেখে। এটা কিরকম ভাবে সম্ভব হয়? টি হচ্ছে পশ্চিমবঙ্গের মানে রাজস্বের একটা বিরাট অংশ থাকে, বিরাট সেন্সিটিভ একটা ইস্যু, যে টি ইন্ডাস্ট্রি। সেইখানে এমন ভারতবর্ষে এমন কোনো জনজাতি নেই যারা টি প্লান্টেশন, টি প্লাকিং, টি প্রসেসিং এই কাজের সঙ্গে যুক্ত নয়। সুতরাং ওই জনজাতি অধ্যুষিত ওই এলাকাগুলোকে যদি চায় কেন্দ্রীয় সরকার কোনো একটা ভাবে উন্নত করার চেষ্টা করবে, কোনো একটা প্যাকেজ দেবে। বিজেপি কি বলছে? বিজেপি বলছে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি। আমরা ভোটে কি দেখছি? বিজেপি ভোট পাচ্ছে উত্তরবঙ্গে, তৃণমূল কংগ্রেস পাচ্ছে না। কিন্তু তার মানে ওখানকার মানুষের একটা ক্ষোভ আছে এই সরকারের বিরুদ্ধে। এবার সেই ক্ষোভটা প্রশমনের চেষ্টা না করে আপনারা শুধু বিজেপি সমালোচনা করছেন যে কেন বাংলাকে ভাগ করা। আমরা প্রশমনের চেষ্টা করছি না। কোথায় করছেন? না, কোথায় করছি না বলে হবে না। কিভাবে করছেন? 100 বার করছি। ওখানে আমরা বারবার প্যাকেজ, নানান রকম প্যাকেজ নিয়ে যাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার দক্ষিণবঙ্গে এত সফল, উত্তরবঙ্গে ফেল করছে কেন? কথা শুনুন আগে। 2002 সাল থেকে শুরু হয়েছিল ওইখানে না খেতে পেয়ে ওই টি শ্রমিকদের মৃত্যু। আজকে কিন্তু 2 টাকা চালের কারণে বা যেভাবেই হোক না কেন লক্ষ্মীর ভান্ডারের কারণে, সেটাকে যতই ডোল রাজনীতি বলুন আর যাই বলুন, সেইখানে শ্রমিক মৃত্যু কমে গেছে। লোকসভা ভোটেও তো আপনারা উত্তরবঙ্গে আপনাদের গ্রিপ শক্ত করতে পারেননি। আমি সদরূপা আপনার কাছে যাওয়ার আগে, এবং বিজেপি যেভাবে বিভাজন সৃষ্টি করে, যেভাবে জনজাতির সাথে মানুষ মানে জেনারেল কাস্টের ধর্মীয় যেভাবে বিভাজন সৃষ্টি করে, সেইটাকে কমব্যাট করার আমরা অজস্র চেষ্টা করেছি। আরেকটা কথা, আপনি এই ন্যারেটিভ খালি বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের উপর ভর করে আমরা জিতেছি, পশ্চিমবঙ্গের মানুষের সহায়তা পেয়েছি। ব্যাপারটা এইটা না, বিজেপি ন্যারেটিভকে মানুষ ছুঁড়ে ফেলে না হতো। সদরূপা, আপনি এতক্ষণ কোঅপারেট করেছেন, লাস্ট 5-7 মিনিটে আপনি কেতন। প্রথম হচ্ছে বঙ্গভঙ্গ প্রসঙ্গ। এই প্রসঙ্গে কংগ্রেসের ভূমিকা আমি যতদূর জানি আপনারা বিজেপির এই বক্তব্যের বিরোধিতাই করছেন। বিরোধিতা করছি, কিন্তু এই যে লজিকটা দেওয়া হচ্ছে না যে ডেভেলপমেন্ট হতে পারছে না কেন? বিজেপির এতগুলো এমপি, এর আগেবারে 18টা এমপি ছিল, উত্তরবঙ্গে ওদের এমএলএ বেশি আছে কেন? আর কেন্দ্র সরকার অনেক কিছু করতে পারে। ওখানে আমি একজন বিজেপির একজন নেতার আমার সঙ্গে পার্সোনালি কথা হচ্ছিল, তখন এই প্রসঙ্গ তুলেছিলাম, তখন উনি যেটা বলেছেন যে কংগ্রেস কি করে এইসব নিয়ে কথা বলে। বাংলা যে আজকে আমরা যেটাকে পশ্চিমবঙ্গ বলছি, সেটাও তো একটা বড় বঙ্গের টুকরো। আর তার পেছনে কংগ্রেসের কি অবদান দেশের মানুষ জানে। তার পিছনে হিন্দু মহাসভা, মুসলিম লীগের কি অবদান, এটা নিয়ে একটা বড় ডিবেট হতে পারে। কিন্তু আজকের যে ইস্যুটা আমি বলছি, কেন কেন্দ্র সরকার ওখানে এমস করে দিতে পারতো না? বিজেপি হেলথ নিয়ে বলছে, কেন্দ্র সরকার এমস করে দিতে পারতো। বিজেপি শিক্ষা নিয়ে বলছে, ওখানে কেন্দ্রীয় বিদ্যালয় করে দিতে পারতো। বিজেপি এয়ারপোর্ট করে দিতে পারতো নর্থ বেঙ্গলে, এনএচ করে দিতে পারতো, রেল লাইনের বিস্তার করে দিতে পারতো। কিছু করেনি। এক মিনিট কেতন, আমার হাতে সময় কম, কাজে আমাকে প্রশ্ন করতে দিন, আপনি তার উত্তর দিন। যদি বলি আমি যে বাংলা আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকেই বাংলা বঞ্চনার শিকার। একটা সময় বিজেপিও ছিল না,
তখন কংগ্রেস ছিল, আগে তৃণমূল ব্রিটিশ- কংগ্রেসও ছিল না। আগে ব্রিটিশ, তারপরে কিন্তু কংগ্রেস, বাংলাকে তারপরে বঞ্চনা করা হয়েছে ইন্টেনশনালি, কারণ সব থেকে শক্তিশালী জাতি দেশের মধ্যে, একদম, এতগুলো protest- জাতি দেশে বাঙালিকে সব থেকে শক্তিশালী জাতি করা যাবে না। এই ভিউ থেকে আজকে কি কংগ্রেস চলে এসছে? আমি ফিরে আসছি সেই প্রশ্নে যে আপনারা বললেন কি দিল্লিতে বসে যে হ্যাঁ আমরা অবিজেপি মুখ্যমন্ত্রীরা যাব না, একবারের জন্য বাঙালি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন না যে বাংলার কি প্রয়োজন, বাংলা কি চাইছে, আদৌ সেই ব্যাপারে কোনো গুরুত্বই দিলেন না। কংগ্রেস কি আদৌ বাংলাকে কোনো গুরুত্ব দেয়? আজকে আপনি বিজেপি বয়কট করে কোনো লাভ নেই। নিঃসন্দেহ বাংলা এবং বাঙালির মানে স্বাধীনতার পূর্বেও একটা মানে বিশেষ একটা ইম্পর্টেন্স ছিল, আজকের দিনেও আছে। আমাদের এই বাংলা থেকে আমি সেই রাষ্ট্রপতি প্রশ্ন হচ্ছেন আপনাকে প্রণব করি। মুখোপাধ্যায়। আমি বলছি এবার, কংগ্রেস কি হ্যাঁ, বাংলাকে গুরুত্ব দেয়? বাংলার মুখ্যমন্ত্রীকে কি কংগ্রেস গুরুত্ব দিয়েছে? তারা কি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে যে নীতি আয়োগের বৈঠকে আমাদের যাওয়ার প্রয়োজন আছে কিনা? কংগ্রেস, আচ্ছা আপনি কংগ্রেসের মুখপাত্র ম্যাডাম, কংগ্রেসের ক্যান্ডিডেটের আপনি জন্য কি কংগ্রেসের কংগ্রেসের মুখপাত্র? মঞ্চরা আছে না আপনি ক্যাম্পেইনে? কি কংগ্রেসের মুখপাত্র ম্যাডাম? আমি আপনাকে এক মিনিট, আমি মুখ্যমন্ত্রীর ব্যাপারে যে আজকে দিল্লির মাটিতে দাঁড়িয়ে যে ক্ষোভ প্রকাশ করেছেন এই সুযোগে একটু আপনাদের শুনিয়ে নিতে চাই। Hemant also, Hemant is also coming. So far my knowledge is concerned. And others they didn't contacted us of there is no coordination between us and others. That if somebody takes a decision that they will not join, if they have consulted us and there is a coordination, then we should have decided whatever India has decided. But my problem is every state they have their own discussion and own deprivation and own agenda. But instead of that, I believe the federal structure, federalism, करने का फैसला का बात नहीं कहा। मैंने बोला कि अगर इसको बारे में एक कोऑर्डिनेशन होता तो तब भी हमारा पता चलता है, लेकिन मैंने कल मीडिया में देखा, लेकिन उसका पहले हम डिसीजन करके हमारा स्पीच भेज दिया और मीडिया में देखा हम 2 दिन पहले आफ्टर बजट, ये हक है उसको कहने का कि आफ्टर बजट दे हैव सीन दे आर डिफरेंट, आफ्टर बजट आई हैव सीन आल्सो यू आर डिफरेंट, बट बिकॉज ऑफ द ग्रेटर इंटरेस्ट सामने आया, इसको तो भाव देना चाहिए। I will speak not only for me, I will speak for all over the opposition about all Indian alliance and other state also. দেখুন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন ইন্ডিয়া জোটের সমন্বয়ের অভাব আছে। এটা কি আপনাদের জন্য খুব মানে ভালো বার্তা? কংগ্রেস তো নেতৃত্বে আছে, কংগ্রেসের একটা দায়িত্ব আছে না, 100 বার দায়িত্বে আছে। একটা ট্রেন, তার মধ্যে একটা ইঞ্জিন থাকে আর অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে। ইঞ্জিনের নিশ্চয়ই একটা দায়িত্ব থাকে যে ট্রেনটাকে সঠিক দিশায় নিয়ে যাওয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যে বললেন ওনার সাথে ডিসকাস করা হয়েছে কিনা, দেখুন যেটা বললাম ইঞ্জিন ট্রেনটাকে টানে, কম্পার্টমেন্ট হ্যাজ টু ফলো। এবার অবশ্যই সেখানে একটা মিটিং হয়, সেখানে একটা হয়, আর সবার সাথে একটা কথাবার্তা আলোচনা হয়েছে বলেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যাচ্ছেন না, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যাচ্ছেন না। এবার উনি আজকে একটা অজুহাত দিতে হবে বলে ওনার, আমি যেটা প্রথমেই বললাম, ওনার একমাত্র স্ট্যান্ড পয়েন্ট, একমাত্র ওনার টেন্ডেন্সি যে কংগ্রেসের জায়গাটা কিভাবে দখল করব। একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, আপনি হয়তো নোটিস করেননি, উনি বলছেন অন বিহাফ অফ আস আর অন বিহাফ অফ অল। মানে কালকে উনি শুধু বাংলার হয়ে যাচ্ছেন না, উনি দেখাতে চাইছেন যে অন বিহাফ অফ এভরিবডি আমি যাচ্ছি। তো এই জায়গাটাই আমাদের ডাউটফুল। বলুন বসুন্ধরা, আমি বুঝতে পারছি না, শতরূপা খুব উৎসাহী এ ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু আমি আগে বসুন্ধরার মুখে শুনতে চাই। না, ওই যে ইঞ্জিন, তারপর অন্য বগি শুড ফলো, এই সমস্ত কথাবার্তা কোনো প্রতীকী কথা। আমি পয়েন্টে আসি। আমি আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে একাধিকবার বলেছেন যে আমরা এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটে নেই, কিন্তু জাতীয় স্তরে আমরা ইন্ডিয়া জোটের ভেতরে আছি। আজকে নীতি আয়োগের বৈঠকে যাওয়া বা না যাওয়া এটা কি রাজ্যের অভ্যন্তরীণ সিদ্ধান্ত না জাতীয় স্তরের সিদ্ধান্ত? এই ব্যাপারে আমি একটু কনফিউজ। না, আমি জানি না, এত জানি না। আমি আপনাকে যেটা বলছি, আমার উত্তরটা আপনি শুনুন। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেকদিন আমার সাথে কথা বলেন না, উনি কি সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটা তো আমার সাথে কথা বলেন না। আপনি চ্যানেলে ডেকে এনে নিজের বক্তব্য চালালে পরে কি করে হবে? ডেকে এনেছেন তো আমাদের বক্তব্য চ্যানেলে আসেন, তখন পার্টির বক্তব্যটা তো জেনে আসতে হয়। হ্যাঁ, ডেফিনেটলি জেনে আসে, কিন্তু ওনার মনের ভেতরের কথাটা জেনে আসে। আমি মনের ভেতরের কথা জিজ্ঞাসা করিনি। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে যে এত যান্ত্রিকভাবে একটা জোটকে, একটা পরিস্থিতিকে বিবেচনা করলে পরে হবে না যে একজন ইঞ্জিন আছে সে সামনে যাবে, অন্য মাস্ট ফলো। হ্যাঁ, কে ইঞ্জিন
কখন কে ইঞ্জিন এটা বদলাতে পারে, এই কখন কে যে ইঞ্জিন যেটা এটা আমি বললাম, বদলাতে পারে। এটাই হচ্ছে দাঁড়ান দাঁড়ান, tendency। কে ওই বগি কে ইঞ্জিনের ইঞ্জিন। এক মিনিট, কেতান don't আচ্ছা দাঁড়ান interfere। দাঁড়ান দাঁড়ান, এটা রাজনীতিতে ক্ষমতা দখলের লড়াই। রাজনীতি মানেই হচ্ছে ক্ষমতার উচ্চে, ক্ষমতার শীর্ষে ক্ষমতা দখলের লড়াই। সেখানে আমি আমার শক্তি থাকবে, আমার পক্ষে মানুষ থাকবে, আমার সেই শক্তিশালী ন্যারেটিভ থাকবে, অথচ আমি ক্ষমতা দখল করতে চাইবো না, অন্য একটি দুর্বল শক্তিকে জায়গা দিয়ে দেবো, এটা তো হতে পারে না। কংগ্রেসকে বিশ্বাস করেনি বলেই তৃণমূল কংগ্রেসেরই নেতারা তারা নতুন করে আরেকটি দল গঠন করেছে, করে আজকে এই রাজ্যের ক্ষমতায় 15 বছর। আমি জানি না এই প্রসঙ্গে শতরূপাকে আমার বলতে দেওয়ার সুযোগ দেওয়ার উচিত কিনা, কিন্তু আঙুল তুলে বসে আছে। আমি যেটা বলতে চাই এই প্রসঙ্গে, প্রথমত ইন্ডিয়া ব্লক কোনো কোহেসিভ ব্লক নয়। তাদের ইলেকশনের আগে অ্যান্টি বিজেপি অ্যান্টি মোদি স্ট্যান্ড থেকে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল। কোহেসিভ যেমন ধরুন লেফট ফ্রন্ট, যেটা লেফট ফ্রন্টের মধ্যে একটা আইডিওলজিক্যাল কোহেসিভনেস আছে, বা এই ধরনের আরও অন্যান্য ফ্রন্টও হয়। তো ইন্ডিয়া ব্লক ইলেকশনের আগে তৈরি করে। আমি দেখতে পাচ্ছি আম আদমি পার্টি ও কংগ্রেস আলাদা হয়ে গেছে দিল্লিতে এবং পাঞ্জাবে, ইলেকশনের আগেও পাঞ্জাবে ছিল। তো সেই জায়গা থেকে রেল বগির অ্যানালজি এখানে খাটে না। সেই জন্য যেটা দরকার ছিল যে সবাই মিলে আলোচনা করে একটা ডিসিশনে আসা। কিন্তু আমি এইদিকে আবার তৃণমূলকে বলতে চাই, বয়কট রাজনীতি ডাজ নট হেল্প দ্য পিপল অফ দি স্টেট। আপনি গিয়ে মানে কিন্তু বয়কট রাজনীতি তো তৃণমূল করলো না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি গেছেন। কংগ্রেসকে বলতে চাই, আমাদের হাতে সময় শেষ, প্লিজ, টাইম ইজ ওভার, দ্য টাইম ইজ ওভার, বাট নট দ্য সাবজেক্ট। নীতি আয়োগের বৈঠক আগামীকাল, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অকংগ্রেসী অবিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে একা যাবেন কিনা, বা কংগ্রেস তো যাবেন আগেই জানিয়ে দিয়েছে, অন্য কোনো অবিজেপি মুখ্যমন্ত্রীকে সেখানে দেখা যাবে কিনা, এইসব প্রশ্নের উত্তরের জন্য আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এবং আমার ধারণা আগামীকাল এই সময়ের টেবিলে এই প্রসঙ্গেই আমাদের ফিরে আসতে হবে, কিন্তু আজকে এখানেই থামতে হবে। শতরূপা, কেতন, বসুন্ধরা, প্রফেসর চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকে আজ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও, অর্থাৎ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন আমাদের আজকের এই সান্ধ্যকালীন আয়োজন। এই সময় আপনারা দেখছেন NK TV বাংলা।